আওয়ামী লীগের সময় যেভাবে সরকার দলীয় নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসাবে কাজ করত, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। আমাদের কাছে একটা বার্তা স্পষ্ট করার জন্য আমরা এখানে এসেছি। আপনারা 22শে মে থেকে আপনারা ঝিনাইদহ যেভাবে অপশাসন, বিএনপি যেভাবে বিরোধী দলীয় মত এবং পথ দমনের পন্থা অবলম্বন করেছে সেটা আপনারাই সাক্ষী। আপনারা দেখেছেন 22শে মে আমাদের এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আমাদের মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ, ছাত্রশক্তি যুবশক্তির নেতৃবৃন্দের উপরে কিভাবে মসজিদের মধ্যে ঢুকে মসজিদের কম্পাউন্ডের বাহিরে কিভাবে নগ্নভাবে তাদেরকে হামলা করেছে, তাদেরকে হামলা করে তাদেরকে ভিকটিম বানিয়ে আবার তাদের বিরুদ্ধেই মামলা দিয়েছে। একদম সেম আওয়ামী প্যাটার্ন। আওয়ামী লীগের সময় আমরা দেখতাম ছাত্রলীগ, যুবলীগ, বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা করত, হামলা করে আবার তাদের বিরুদ্ধেই মামলা করত। একই পন্থায় আমাদের এনসিপি যুবশক্তি এবং ছাত্রশক্তির উপরে হামলা করে আবার তারা মামলা দিয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যখন আমাদের এনসিপির নেতৃবৃন্দ মামলা দেওয়ার জন্য থানায় গেল, আমরা দেখলাম দীর্ঘ 8 ঘন্টা অপেক্ষা করতে হলো। বিভিন্নভাবে সময়ক্ষেপণের মধ্য দিয়ে এনসিপির মামলা যতক্ষণ না পর্যন্ত উপর থেকে রিমোট কন্ট্রোল পরিচালিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই স্থানীয় প্রশাসন, পুলিশ কিন্তু মামলা নেয়নি। অথচ আমরা দেখলাম ছাত্রদলের মামলা পুলিশ তড়িৎ গতিতে মামলা নিয়েছে এবং এনসিপি, ছাত্রশক্তি এবং যুবশক্তির নেতাকর্মীদেরকে গণহারে গ্রেফতার করছে, বাসায় অভিযান চালাচ্ছে, ডিবি সাদা পোশাকে তুলে নিয়ে যাচ্ছে এবং আরও ভয়ঙ্কর বিষয় এবং আতঙ্কের বিষয়, ডিবি সাদা পোশাকে তুলে নেওয়ার পরেও দায় স্বীকার করছে না। এবং এটা খুবই, আমরা আওয়ামী লীগের সময় যেভাবে দেখতাম বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায়, ওয়াইনকে সেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আশিককে একইভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখলাম গতকাল আশিকের আইনজীবী থাকা অবস্থায় আমরা দেখলাম ওয়াইনকে কোর্টে প্রসিড করা হয়নি। আমরা দেখলাম কোর্টের সময়, আদালতের সময়, অফিসিয়াল সময় শেষ হয়ে যাওয়ার পরে কোর্টে ওয়াইনকে প্রবেশ করানো হয়েছে এবং তার জামিন নামঞ্জুর করা হয়েছে। অন্যদিকে আজকে আমরা দেখলাম আশিকের আইনজীবীকে বাংলাদেশের কোর্ট প্রাঙ্গণে, আইনমন্ত্রীর এলাকার কোর্ট প্রাঙ্গণে আশিকের আইনজীবীকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমাদের এনসিপির লিগ্যাল উইং, আমাদের লিগ্যাল অ্যালায়েন্স আজকে এই মামলাগুলোকে আইনগতভাবে সমাধান করার জন্য ঢাকা থেকে ঝিনাইদহ এসেছে, কিন্তু আমরা দেখলাম আশিকের মামলা সমাধানের জন্য যখন যাচ্ছে কোর্ট প্রাঙ্গণে আমাদের আইনজীবীকে হেনস্থা করা হয়েছে, বারবার ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এটি আইনমন্ত্রীর জন্য একটি লজ্জা। এবং এই যে দুটি প্রশাসন, আমাদের আইন বিভাগ এবং পুলিশ বিভাগের আমরা যেই কার্যক্রম গত 4 দিন আমরা দেখেছি, সেটি জুলাইয়ের পরে কতটি পরিবর্তন হয়েছে এই প্রশ্নটা আমাদের সবার সামনে উন্মোচন করে। আমরা জুলাইয়ের পরে আশা করেছিলাম একটি স্বাধীন, নিরপেক্ষ, দল নিরপেক্ষ এবং লফুল একটি পুলিশ বাস্তবায়ন হবে। আমরা অথচ দেখলাম পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দেয় তারা একটি নির্দিষ্ট দলের চেতনায় উজ্জীবিত এবং এই দলের সাথে তারা কখনোই কোনো কম্প্রোমাইজ করবে না। পুলিশ তো কোনো দলের হওয়ার কথা ছিল না। পুলিশ বিএনপিরও হবে না, পুলিশ জামাতেরও হবে না, পুলিশ এনসিপিরও হবে না। পুলিশ হওয়ার কথা হচ্ছে বাংলাদেশের জনগণের। যেটি আইনগত বিষয় সেটা আইনগতভাবে সমাধান করবে। আমরা অথচ দেখলাম সরকার দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারও আওয়ামী লীগের সময় যেভাবে সরকার দলীয় নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসাবে কাজ করত, একইভাবে
পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। পুলিশ সদস্যদের একটা অংশ আমাদের কাছে দুঃখ প্রকাশ করে, আমাদের কাছে তাদের অসহায়ত্ব প্রকাশ করে, তাদের পোস্টিং প্রমোশন এবং পদায়নের ভয় দেখিয়ে তাদেরকে আবার দলীয়ভাবে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করতে চাচ্ছে। পুলিশ বাহিনীর ভাইদের কাছে আহ্বান জানাবো, আপনারা এই পেশায় আপনারা আপনাদের দক্ষতা, আপনাদের মেধা, আপনাদের যেই ট্রেনিংয়ের মধ্য দিয়ে এসেছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা 5ই আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখুন। বাংলাদেশের জনগণের সাথে বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের দলদাস হয়ে পুলিশের যেই পরিণতি হয়েছিল, আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দিবেন না। পুলিশ জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিবে না। দ্বিতীয়ত, আইন বিভাগকে আমরা দেখলাম আবার বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যে সচিবালয়, সেই সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে এবং এটি আমাদের জাতির জন্য লজ্জার। আমরা 5ই আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। সেটির অংশ হিসেবে আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবার আওয়ামী লীগের পথে হাঁটছে। এই সচিবালয় বিলুপ্তি করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আবার পোস্টিং প্রমোশনের এই অজুহাতে এই পোস্টিং প্রমোশনকে ওয়েপনাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এবং সেটির মহড়া আমরা ঝিনাইদহ দেখতে পাচ্ছি। বিচারকরা স্বাধীনভাবে, আমাদের মনে হয় না, এই যে কর্মকাণ্ডগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে বসে হয়। আমাদের মনে হয় সেটাও ঢাকা থেকে সেটার রিমোট কন্ট্রোল পরিচালিত হয়। আইনমন্ত্রী যেই ধরনের নির্দেশনা দেয়, আমাদের রাজনৈতিক বিশ্লেষণ বলে সেই ধরনের রায় আবার কোর্ট থেকে সেটাকে আবার প্রেস কনফারেন্সের মতো শুধুমাত্র বিচারকরা স্পোক্সপারসন হিসাবে আইনমন্ত্রী যেমন রায় দেন, লিখে দেন, সেটাকে এই বিচারালয়ে আমরা দেখেছি। আমাদের কাছে মনে হচ্ছে বিচারকরা সেই রায়টাই পড়ে শোনান। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঝিনাইদহ শুধু একটা টেস্ট কেস, এটা সারা বাংলাদেশের পরিস্থিতি। আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আমরা সারা বাংলাদেশে দেখতে পেলাম আমাদের হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি বিএনপির নেতারা ফোন কলে বলছে নেতৃবৃন্দদের তাদের 15 বয়সী কিশোর যুবতীদেরকে রেডি থাকার জন্য, সেন্ট্রাল থেকে নেতা আসবে তাদেরকে মনোরঞ্জন করার জন্য। যেই দেশের সরকার দলের একটা স্থানীয় নেতা কেন্দ্রীয় নেতাদের মনোরঞ্জনের জন্য 15 বয়সী নারীদেরকে তৈরি করে রাখতে তৃণমূলকে নির্দেশ দেয়, সেই সরকার শিশুদের ধর্ষণ রোধে কতটা কার্যকরী পদক্ষেপ রাখবে সেটা জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সেজন্য সরকারের কাছে আহ্বান থাকবে, ঘর থেকেই সাফ কার্যক্রম পরিচালনা করুন। আগে ঘর সংশোধন করুন, আগে দল সংশোধন করুন। দল সংশোধন করলেই তারপরে এই যে আইন বিভাগকে যেভাবে আপনারা দলীয়করণ করেছেন, এইটাকে আপনারা দলীয়করণ না করে সেটাকে স্বাধীন করে দিন। তাহলেই এই যে বিচার বিভাগের উপর আস্থা হারিয়েছে, আমরা দেখলাম রামিসার বাবা প্রেস কনফারেন্সে বলছে যে এই বিচার বিভাগের উপর আমাদের কোনো বিশ্বাস নাই। কারণ বিশ্বাস কীভাবে থাকবে? কারণ বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ সেটা একভাবে আওয়ামী লীগের সময় যেভাবে গণভবন থেকে পরিচালিত হতো, ঠিক একইভাবে গণভবন থেকেই যেন পরিচালিত হয় সেটারই আয়োজন করা হচ্ছে। আমরা দেখলাম সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে নগ্নভাবে, সেটা বিশ্ববিদ্যালয় কিংবা বিসিবি কিংবা বাংলাদেশ ব্যাংক কিংবা ইসলামী ব্যাংক কিংবা বাংলাদেশ সব ব্যাংক কিংবা গরু বাজার, কোনো কিছুই বাদ যাচ্ছে না দলীয়করণ করা হতে। নগ্নভাবে যোগ্যতাকে পাশ কাটিয়ে শুধুমাত্র
দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে আমরা বুয়েটে দেখলাম যাকে ভিসি দেওয়া হয়েছে। আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখেছি, আমরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখেছি, সেখানে যোগ্যতা এবং গবেষণাকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় আনুগত্যকে একমাত্র ক্রাইটেরিয়া ধরে সেই বিশ্ববিদ্যালয়কে ভিসি দেওয়া হয়েছে। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে, ইসলামী ব্যাংকে গতকাল একজনকে চেয়ারম্যান বানানো হয়েছে, যিনি জুলাইয়ে আওয়ামী লীগ দ্বারা আমরা দেখেছি আওয়ামী লীগের নিয়োগকৃত একজনকে, যিনি আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে, যিনি জুলাইয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছিল, তাকে এসে বিএনপি সরকার এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পদায়ন করেছে। এগুলো হচ্ছে অ্যাসালম কোটায়। এই যে অর্থমন্ত্রী, আমরা জানি অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের পাওয়ার কন্টেস্ট চলছে, পাওয়ারের মহরত চলছে। বন্দর কে নিবে, বাংলাদেশ ব্যাংকগুলোকে কে নিবে, বিসিবিকে কে নিবে, যেহেতু এবং অ্যাসালমকে কে দখল করবে, সেগুলো নিয়ে অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের বলি হচ্ছে এই জুলাই অভ্যুত্থান। তাদের দ্বন্দ্বের কারণে দেখা যাচ্ছে অ্যাসালমের সাথে কম্প্রোমাইজ করার জন্য উঠে পড়ে লাগছে। অ্যাসালমকে আবার পুনর্বাসন করা হচ্ছে ব্যাংকগুলোকে, যারা বাংলাদেশ থেকে 94,000 কোটি টাকা এই অ্যাসালমের প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিদেশে ঋণ খেলাপি করেছে। অথচ আমরা দেখলাম জুলাইয়ের পরে তাদেরকে শাস্তির আওতায় না নিয়ে এসে বরং তাদেরকে এখন প্রাইজ অ্যান্ড তাদেরকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদেরকে প্রাইজ অ্যান্ড পোস্টিং দেওয়া হচ্ছে। আমরা দেখলাম ব্যাংক আমাদের বিমা আইন, ব্যাংক যে ল আছে সেটাকে সংশোধন করার মধ্য দিয়ে ব্যাংকগুলোকে কিভাবে আমরা এবং মামুরা এভাবে ভাগ করে ফেলা যায়। এখন ব্যাংকের যে আইন রয়েছে, এই আইন হচ্ছে আমরা এবং মামুরা। কিছু অ্যাসালম, কিছু স্বরাষ্ট্রমন্ত্রী, কিছু আইনমন্ত্রী, কিছু চিটাগং কোটায়, কিছু কক্সবাজার কোটায় এই ব্যাংকগুলোকে ভাগ করা হচ্ছে, যেটি বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে। সুতরাং আমরা দেখেছি প্রধানমন্ত্রীর হাম্বল নেচার এবং পিয়ার স্ট্যান্ড ছাড়া গত 3 মাসে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ফাইন্যান্স সিচুয়েশন এবং আমাদের বাংলাদেশের কর্মসংস্থানের কি অগ্রগতি হয়েছে আপনাদের সাংবাদিকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা শুধুমাত্র দেখতে পাই প্রধানমন্ত্রী কিছু পিয়ার স্ট্যান্ড করছে, কিছু হাম্বল, কিছু জেস্চার দেখাচ্ছে, সেটি দিয়ে পেটের ভাত এবং বেকারের কর্মসংস্থান হবে না। সেজন্য এবং আমরা দেখলাম স্কুল ফিডিংয়ের বাচ্চাদেরকে যেই স্কুল ফিডিং দেওয়া হচ্ছে, ডিম এবং পাউরুটি দেওয়া হচ্ছে, সেখান থেকে প্রত্যেক সপ্তাহে 17 কোটি টাকা প্রত্যেক সপ্তাহে দুর্নীতি হচ্ছে। আমরা দেখলাম প্রত্যেক বছর বিপুল পরিমাণ অর্থ গরুর হাটগুলো থেকে সরকার পেত। আমরা দেখলাম ইজারা ছাড়া, টেন্ডার প্রক্রিয়া ছাড়া, যথাযথ নিয়ম না মেনে এগুলো হচ্ছে বিএনপির আমরা এবং মামুরা কোটায় বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রিয় ঝিনাইদহবাসী এবং বাংলাদেশবাসী, আমরা দেখলাম এই যাত্রাকে সামনে রেখে, এই যে ঈদ যাত্রা রয়েছে, ঈদের যাত্রাকে সামনে রেখে আবার বাসগুলো ভাড়া বাড়িয়ে দিচ্ছে। 1000 টাকা 1700 টাকা নিচ্ছে, 1700 টাকা 2200 টাকা নিচ্ছে, এবং সেটি হচ্ছে সমঝোতার ভিত্তিতে। ভারতের মধ্যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরো কিছুদিন আগে সফরে এসেছে, আমরা সকলে অবগত আছি, এবং দিল্লির মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে তিনি বৈঠক করেছেন, সেটাও কিন্তু আমরা অবগত আছি। বৈঠক করেছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ কূটনীতিক ব্যক্তিবর্গও ছিল ভারতের। এবং বাংলাদেশ বিষয়ে, সাউথ ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় নিয়েও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ভারতের সাথে। আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, মার্কো রুবিও ভারত সফরে আসবে এবং ভারত সফরে আসার পর বাংলাদেশের বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং আন্তর্জাতিক কিছু বিষয় এবং সাউথ ব্লকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার পর মার্কো রুবিও আমেরিকা ফিরে গেলে তার কিছু মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে
আসবে। ডোনাল্ড ট্রাম্পই তখন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে ফাইনাল সিদ্ধান্ত দিবে। সেটাই এখন হতে যাচ্ছে। এই বছরের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসতে যাচ্ছে। অলরেডি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন জায়গায় বিবৃতি দিচ্ছে নরেন্দ্র মোদী তার খুব ভালো বন্ধু এবং তিনি ভারতকে খুবই পছন্দ করেন এবং ভারতের জনগণকেও খুবই ভালোবাসেন। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ভারত প্রীতি বেড়ে গেল কেন, নরেন্দ্র মোদীর প্রতি ভালোবাসা বেড়ে গেল কেন? তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমেরিকা আবার ইরান আক্রমণ করতে যাচ্ছে। ইরানে যখন আক্রমণ করবে ভারত যাতে আমেরিকার পক্ষে থাকে, কারণ সাউথ ব্লকের মধ্যে ভারত যদি আমেরিকার পাশে থাকে, পাকিস্তানও যদি আমেরিকার পাশে থাকে, তাহলে সাউথ ব্লক থেকে একটা সাপোর্ট পাবে এই আমেরিকা। সেই কারণে এখন ভারত প্রীতি বেড়ে গিয়েছে। বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের সিদ্ধান্ত যেটা, সেটাই আমেরিকা মেনে নিবে। এই সকল বিষয়গুলো আমেরিকা এখন বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, ভারতকে সাইকোলজিক্যাল ভাবে আমেরিকার পক্ষে নিয়ে আসতেছে। এই সকল বিষয় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতেরও প্রভাব বাড়বে। একটা জিনিস মাথায় রাখবেন, আমেরিকা যত ভারতের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করবে এবং ভারতের বিষয় নিয়ে যত নমনীয়তা দেখাবে, ততই ভারত বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে এবং ভারতের যে কূটনৈতিক খেলা সেটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে বাংলাদেশে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিষয় নিয়ে এবং শেখ হাসিনার বিষয় নিয়ে সম্পূর্ণরূপে বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি খুব শীঘ্রই ফিরিয়ে আনার জন্য যতটুকু কূটনীতিক খেলা সেটাও খেলতে পারবে ভারত। এবং শেখ হাসিনাকে 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে যেতে যতটুকু সাহায্য সহযোগিতা করার সেটাও খুব ইজিলি করতে পারবে। মোটামুটি সেটার জন্য ভারত মাঠ তৈরি করে ফেলছে এবং আমেরিকা ভারতকে মনোসমর্থন দিচ্ছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপার নিয়ে আমেরিকা এখন আগের মতো বিরোধিতাই নেই, বরং ভারত যেটা চাচ্ছে বাংলাদেশে সেটা করতেই প্রস্তুত আমেরিকা। আমেরিকার স্বার্থগুলো হাসিল হোক এবং হাসিল করে ফেলুক, করে ফেলার পরে আওয়ামী লীগ ফিরে আসুক এবং শেখ হাসিনা ফিরে আসুক, সেটাতে মাথা ব্যথা নেই আমেরিকা ভারতকে বোঝানোর চেষ্টা করছে বৈঠকের মাধ্যমে এবং ডোনাল্ড ট্রাম্প এসব হয়তোবা বোঝানোর চেষ্টা করবে যে বাংলাদেশের মধ্যে আমাদের যে সকল স্বার্থ আছে সে সকল স্বার্থ আমাদের পূরণ হলো আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসুক এবং শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসুক, কোনো হেডেক নেই আমাদের, এবং আওয়ামী লীগ ক্ষমতায় বসলো কোনো হেডেক নেই, কিন্তু আমাদের স্বার্থগুলো পূরণ হতে হবে যাতে আমাদের স্বার্থের কোনো ব্যাঘাত না ঘটে। তাই বলাই যায় এই সকল বিষয় নিয়ে হয়তোবা মার্কো রুবিওর সাথে অনেক গুরুত্বপূর্ণ লং আলোচনা হয়েছে ভারতের কূটনীতিক ব্যক্তিবর্গের সাথে। এখনো 100% মার্কো রুবিও সে সকল বিষয়ে 100% সিদ্ধান্ত দেয়নি এবং ভারতও সে সকল বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এ সকল বিষয় নিয়ে 100% সিদ্ধান্ত নেওয়ার জন্য হয়তোবা ডোনাল্ড ট্রাম্প এবছরের মধ্যে ভারত সফর আসবে, তখনই নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল বৈঠকে সে সকল বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে। তাই বলাই যায় আমেরিকা যতই চোখ রাঙানি দেখ ভারতকে, শেষ পর্যন্ত ভারতের ঘাটেই ভিড়তে হচ্ছে আমেরিকাকে, কারণ সাউথ ব্লকে ভারত ছাড়া আর কোনো ভালো অপশন নেই এই আমেরিকার কাছে। কারণ আমেরিকা পাকিস্তানকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, পাকিস্তান মোটামুটি চীনপন্থীও আছে এবং চীনের থেকে অনেক বেশি ঋণ নিয়ে সেদিক দিয়ে চাপেও আছে। মানে সম্পূর্ণরূপে পাকিস্তান যে একেবারে আমেরিকার পক্ষে আছে বা পক্ষে চলে যাবে সেটা না, চীনকে চাপে রাখার জন্য পাকিস্তানকে হাতে রেখেও আমেরিকার কোনো লাভ হচ্ছে না। সে কারণে চীনের সাথে মোটামুটি খারাপ সম্পর্ক আছে, আহামরি ভালো না হলো। এই ইন্ডিয়া সাউথ ব্লকের মধ্যে ইন্ডিয়া একটা পরাশক্তি, সো ইন্ডিয়াকে হাতে রাখা লাগবেই আমেরিকার, এবং ইরানের ব্যাপার নিয়েও ইন্ডিয়াকে হাতে রাখা লাগবে, কারণ ইরানে যাবার আক্রমণ করবে সেই বিষয় নিয়ে যাতে কূটনীতিক ভাবে মনোসমর্থন দেয় ইন্ডিয়া আমেরিকাকে। এই সকল বিষয় এবং আন্তর্জাতিক বিষয়গুলো চিন্তা করে বাংলাদেশের বিষয়টাকে আমেরিকা ছাড় দিতে যাচ্ছে ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়া সেটা লুফে নিবে, কারণ ইন্ডিয়ার সবচেয়ে মেইন কনসার্ন হচ্ছে বাংলাদেশ, কারণ ইন্ডিয়ার পেটের ভিতর হচ্ছে বাংলাদেশ। সেখানে যদি অন্য একটা পরাশক্তির নিয়ন্ত্রণ থাকে তখন ইন্ডিয়াকে ডিস্টার্ব করা খুবই ইজি এবং সীমান্তের মধ্যে অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করা ইন্ডিয়াকে অনেক ইজি। সে কারণে ইন্ডিয়া নিজেদের সার্বভৌমত্বের কথা চিন্তা করে বাংলাদেশটাকে আবার নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যা যা কিছু করা প্রয়োজন সকল সত্যি ইন্ডিয়া আমেরিকার সাথে রাজি হয়ে যাবে। দরকার আমেরিকাকে কিছু ছাড় দিবে, আমেরিকাও কিছু ছাড় দিবে বাংলাদেশের বিষয় নিয়ে, আবার ইন্ডিয়া বাংলাদেশের বিষয়টাকে এককভাবে হ্যান্ডেলিং করবে। হয়তোবা ডোনাল্ড ট্রাম্প আসলে নরেন্দ্র মোদীর সাথে একটা চুক্তিও হয়ে যেতে পারে, বাংলাদেশের বিষয়টা আমি ভারতের উপর ছেড়ে দিলাম,
আমাদের স্বার্থে যাতে ব্যাঘাত না ঘটে, আমাদের যে সকল স্বার্থ আছে সে সকল স্বার্থ যাতে আগামীতে যে সরকার আসবে সে সরকার পূরণ করে। সেটা যদি আওয়ামী লীগের সরকার হয় কোনো সমস্যা নেই। সো এই ধরনের যদি সমঝোতা হয় তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুবই খুশির খবর, এবং বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরছে, এবং শেখ হাসিনা বাংলাদেশে খুব শীঘ্রই ফিরতে পারবে। কারণ শেখ হাসিনা তাদের সাথে আতাত না করে কি লাভ হলো? ঘুরে ফিরে বাংলাদেশের মানুষের ক্ষতিই হলো, এবং শেখ হাসিনা রেজিমেরও পরিবর্তন হলো, এবং আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা আছে তারা ঠিকই মবের শিকার হচ্ছে, জেল জুলুমের শিকার হচ্ছে। সো এই বাঙালিদের জন্য এত সৎ থেকে এই আমেরিকার সাথে চোখে চোখে কথা বলে কি লাভ? যে লাও সে কদুম। সো আমেরিকার সাথে ভারত এবং আওয়ামী লীগ মিলিয়ে নেগোসিয়েশন করাই ভালো। সম্পূর্ণরূপে নেগোসিয়েশন না করে হালকা ছাড় দিয়ে আমেরিকারও কিছু স্বার্থ হাসিল করুক, কোনো সমস্যা নেই, এবং আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। বিএনপি, জামাত এবং এই ডক্টর সরকার যেভাবে দেশ বিক্রি করে দিয়েছে সেভাবে না হলো অন্তত কিছু ছাড় দিয়ে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করুক এবং ক্ষমতায় বসুক। ইন্ডিয়া সেটাতে রাজি হোক, সেটাতেই বাংলাদেশের জন্য মঙ্গলজনক, ভারতের জন্য মঙ্গলজনক। তা না হলে একতরফা ভাবে বাংলাদেশের মধ্যে জঙ্গিদের আস্ফালন হবে, আমেরিকা একতরফা ভাবে বাংলাদেশকে গ্রাস করে ফেলার চেষ্টা করবে, এবং ভারতকে ওই রেজিমটা দিয়ে প্যারা দেওয়ার চেষ্টা করবে সবসময়। ভারতও সবসময় প্রেশারের উপর থাকবে। সো এই সকল বিষয়ে আমার থেকে হয়তোবা ভারতের কূটনীতিক ব্যক্তিবর্গ যারা আছে তারা ভালোই বুঝে, তারা হয়তোবা একটা মধ্যপন্থা অবলম্বন করবে, আমেরিকাকে কিছু ছাড় দিবে এবং আমেরিকাও ভারতকে কিছু ছাড় দিবে। সেটা হওয়ার ফলেই বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করবে। সেটারই সম্ভাবনা খুব বেশি, কারণ 2 বছর অলরেডি হয়ে গিয়েছে। কারণ আমেরিকা যদি সাত ব্লকের মধ্যে বেশি লাড়ালাড়ি করে, এখানের মধ্যে যদি অবস্থান নড়বড় হয়ে যায়, আমেরিকার, চীন, ভারত একত্রিত হয়ে যদি আমেরিকাকে একেবারেই সাত ব্লক থেকে বাইরে করে দেয়, তাহলে মিডল ইস্টের মধ্যে আমেরিকা এখন মার খাচ্ছে, কোণঠাসা অবস্থা। রাশিয়ার সাথে ইউক্রেন মার খাচ্ছে, সেখানেও কোণঠাসা অবস্থা। সারা বিশ্বে যদি এরকম কোণঠাসা অবস্থা থাকে তাহলে তো আমেরিকার মিত্র কোনো জায়গায় থাকবে না, শুধু ইউরোপের গুটি কয়েক দেশ ছাড়া। সো আমেরিকার যে সুপার পাওয়ার নাম আছে র্যাঙ্কিং 1-এর, সেটা একেবারেই তলানিতে চলে আসবে, এবং আমেরিকাকে আর কেউ সমিয়ে করতে চাইবে না। সকল বিষয় আমেরিকা চিন্তা করে বাংলাদেশের ইস্যুটা আমার মতে শেষ পর্যন্ত ভারতের হাতেই ছেড়ে দিতে পারে। যতই হম্বিতম্বি দেখাক, ভারতের হাতেই মেইন খেলাটা শেষ পর্যন্ত থাকবে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানু যে সকল বিষয়গুলো আছে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থেকে থাকে, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা আমার সাথে যাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানেও আমাকে নক করতে পারেন। আমি সেখানেও আপনাদের যে সকল কনফিউশন আছে উত্তর দিয়ে দূর করার চেষ্টা করব। ধন্যবাদ সকল।